তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা ছিল যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা সেই চ্যাপ্টারটা শেষ করেছি। এবার ওই চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্র্যাকটিসটা আমি রাখবো, অন্যদিন ক্লাসে রাখবো। আজকে আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করছি। তো নতুন চ্যাপ্টারের দিকে আমরা যাচ্ছি। লেটস কন্টিনিউ আওয়ার লেসনস। তো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে হিট। ফাইন, মূলত হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারটার নাম। তো আমাদের প্রথমে যেটা করব যে আমরা আগে শিখেছি যে সাধারণত আমরা যে জিনিসটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে যে অনলি ফর দ্য এমসিকিউ টেস্ট। হ্যাঁ, আমরা চ্যাপ্টারটা ডিটেলে পড়বো না, শুধুমাত্র এমসিকিউ টেস্টের জন্য আমার যে ধরনের কোশ্চেন আসে আমরা সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। একদম চ্যাপ্টারের ভেতরে আমার ডিটেলে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, কারণ আমি যে পরীক্ষায় অ্যাপিয়ার হব সেই পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। আমার কোনো থিওরিটিক্যাল ব্রড প্রশ্ন পরীক্ষায় পড়বে না, শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন পড়বে। তো তার রেসপেক্টে আমরা চ্যাপ্টারটাকে পড়বো। ফাইন, তো আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে হিট। তো হিট মানে হচ্ছে তাপ। তো একটা প্রশ্ন ধরে ধরে আমরা পড়বো। ফাইন, তো প্রথম প্রশ্ন হবে যে তাপ কাকে বলে বা ডেফিনেশন। হ্যাঁ, তো ফার্স্ট প্রশ্ন হবে হিট থেকে যেটা আসবে সেটা হচ্ছে ডেফিনেশন। তাপের কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে যে ডেফিনেশন তাপ কাকে বলে। না, তাপ হলো এক ধরনের শক্তি, ঠিক আছে, ফর্ম অফ এনার্জি। তো মূলত আমাকে যেটা মাথায় রাখতে হবে যে তাপ হচ্ছে এক ধরনের ফর্ম অফ এনার্জি, এক ধরনের শক্তি। ওকে, এখন শক্তি কেন আমরা তাপকে শক্তি বলি? না, সাধারণত শক্তি কি, আমরা যখন কোনো কার্য করি সেই কার্যের জন্য যে রাশিটি পেছনে দায়বদ্ধ থাকে, যে রাশিটি পেছনে দায়ী থাকে সেটি শক্তি। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। মনে করো আমি তোমাদের বলছি যে মনে করো একটা বড় পাথর তোমার সামনে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে পাথরটিকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর জন্য। তো তুমি কি করলে? তুমি পাথরটিকে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরালে। এই যে তুমি একটা কার্য সম্পাদন করলে, একটা কার্য সম্পন্ন করলে একটা পাথরকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য, তো এর জন্য এটা তুমি কিভাবে সরাতে পারলে? কে তোমাকে এই পাথরটাকে সরাতে সাহায্য করলো? না, তোমার ভেতরের যে শক্তি আছে সেই ভেতরের শক্তিটা তোমার এই পাথরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে সাহায্য করলো। তারপরে আমি যে কাজটা করলাম সেই কাজ করার সামর্থ্যটা এলো আমার ভেতরের শক্তি থেকে। ফাইন, তার মানে শক্তিটা ব্যয় করলাম বলেই আমি কার্যটা করতে পারলাম। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? সুতরাং শক্তি হলো কার্যের বহিঃপ্রকাশ, মানে আমি যে কার্যটা করছি সেই কার্যের জন্য যে রাশিটি পেছনে দায়ী সেটি হলো শক্তি। অর্থাৎ কাজ করার যে সামর্থ্য, যে এবিলিটি, তাকে আমরা শক্তি বলি। বোঝা গেছে? তাহলে এটা হলো শক্তি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি, অর্থাৎ ফর্ম অফ এনার্জি। তার মানে আমি তাপের সাহায্যে কোনো কার্যকে সম্পাদন করতে পারবো। আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো তুমি একটি বরফ নিয়েছো হাতে। তো এই যে বরফটা নিয়েছো, এই বরফটা নেওয়ার পরে তুমি কি করছো? তুমি বরফটার উপরে তাপ দিলে, তাপ প্রয়োগ করলে কি হবে? বরফটা সঙ্গে সঙ্গে গলে জলে পরিণত হবে। এই যে বরফটা সঙ্গে সঙ্গে গলে জলে পরিণত হলো, অর্থাৎ বরফ একটি কঠিন অবস্থায় ছিল, সঙ্গে সঙ্গে সেটি গলে তরলে পরিণত হলো। এই যে একটা অবস্থার পরিবর্তন ঘটলো, অর্থাৎ এক্ষেত্রেও একটা কার্য ঘটলো, কার্য সম্পাদন হলো। একটা কঠিন অবস্থায় বরফ ছিল, সেটা গলে তরলে পরিণত হলো। তার মানে এক্ষেত্রেও একটা ঘটনার পরিবর্তন ঘটলো। এই যে ঘটনার পরিবর্তন ঘটলো, তাহলে এই ঘটনার পরিবর্তনটা কি পৃথিবীতে এমনি এমনি ঘটে গেল? তা নয়। তার মানে এর পেছনে কেউ না কেউ একজন দায়ী, যে এই ঘটনার পরিবর্তনটা ঘটাতে সাহায্য করেছে। কে দায়ী? না, আমি যে তাপ প্রয়োগ করেছি সেই তাপ দায়ী। তাহলে তাপ নিশ্চয়ই এক প্রকার শক্তি। তাপ শক্তি বলি সে একটি কঠিন বরফকে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সে তরলে পরিণত করতে পারছে। ঠিক আছে? তাহলে তাপ হলো এক ধরনের শক্তি বা এনার্জি। তাপ প্রয়োগ করার ফলে আমরা কিছু কার্য সম্পাদন করতে পারি, কিছু ঘটনার পরিবর্তন ঘটাতে পারি।
ফাইন। সুতরাং যেহেতু তাপ প্রয়োগ করার ফলে আমরা পরিবর্তন ঘটাতে পারি, তাহলে ডেফিনেটলি তাপ ইজ এ ফর্ম অফ এনার্জি। তাপের একটা শক্তি আছে বলেই সে সেই পরিবর্তনটা ঘটাতে পারছে। ওকে, তাহলে তাপের যদি আমাকে ডেফিনেশন বলতে বলে তাপ কাকে বলে, তাহলে তাপ হচ্ছে এক ধরনের ফর্ম অফ এনার্জি, এক ধরনের শক্তি। তাপ হলো এক ধরনের শক্তি। তুমি 1000টা উদাহরণ ভেবে নাও যে তুমি একটি কোনো বস্তুতে তাপ প্রয়োগ করছো, যেই তুমি তাপ প্রয়োগ করার উদাহরণটা ভাববে, দেখবে যে সেখানে কিছু না কিছু পরিবর্তন ঘটলো। অর্থাৎ পরিবর্তন ঘটার জন্য যেহেতু তাপ দায়ী, সুতরাং তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ শক্তি বলেই তাপ সেই পরিবর্তনটা ঘটাতে পারছে। হ্যাঁ, এবার দেখো তাহলে তাপ এক প্রকার শক্তি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমাদের বাড়িতে রান্না হয় তো কোন একটি বাসন, যখন আমরা সাধারণত যে কোনো ওভেনে, ইন্ডাকশন ওভেন হোক বা গ্যাস ওভেন হোক, যে কোনো ওভেনে আমরা যখন কোনো একটি বাসনকে রান্নার জন্য প্রস্তুত করি এবং যখন তাতে তাপ প্রয়োগ করি, তখন বাসনটি সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে, গরম হয়ে ওঠে। তো কোন একটি বাসন যখন রান্নার জন্য আমরা কোনো ওভেনে চাপাই, তখন কি হয় না, ওভেনটা অন করার সঙ্গে সঙ্গে বাসনটা গরম হয়ে ওঠে। কেন গরম হয়ে ওঠে? তাহলে এই যে একটা বাসন ঠান্ডা ছিল, সে গরম হয়ে উঠলো, তাহলে তার মধ্যে একটা পরিবর্তন ঘটলো। তাহলে কে এর জন্য দায়ী? আমি যে তাপটা প্রয়োগ করেছি, তাপটা এর জন্য দায়ী। তার মানে তাপ নিশ্চয়ই এক প্রকার শক্তি, তাই সে একটা ঠান্ডা জিনিসকে গরম করতে পারছে। যদি তাপ শক্তি না হতো তাহলে তার এই ক্ষমতা থাকতো না। তাহলে এই যে পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনের জন্য দায়ী কে? না তাপ। কারণ তাপ এক প্রকার শক্তি, সে সেই শক্তিটা ব্যয় করে একটা ঠান্ডা জিনিসকে গরম করে তুললো। সুতরাং তাপ হলো, তাপের যদি ডেফিনেশন বলতে বলে, তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। তাহলে এটাই হলো তাপের মূলত সংজ্ঞা। তাহলে the first question is যে what is the definition of the heat? ঠিক আছে, কোশ্চেনগুলো একটু মার্ক করবে বা লিখবে। যে প্রথম প্রশ্ন আমার হবে what is the definition of the heat? তাপের সংজ্ঞা কি? না, তাপের সংজ্ঞা হলো যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। যে কনসেপ্টটা আমি তোমাদের এতক্ষণ ধরে ক্লিয়ার করলাম, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, ফিজিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার কনসেপ্টটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো তাপ হলো এক ধরনের শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। তাই তো, তুমি যদি কোনো একটি বস্তুর উপরে তাপ প্রয়োগ করো, সে উত্তপ্ত হবে। আর সেখান থেকে যদি তাপকে তুমি সরিয়ে নাও, ডেফিনেটলি সে শীতল হবে। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়। এটি হলো তাপের ডেফিনিশন। এবার এই যে তুমি লিখেছো যে তাপ এক প্রকার শক্তি, এই তাপ এক প্রকার শক্তি, এটির নিচে আন্ডারলাইন রাখবে। হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট, যে মানে ফিজিক্সের কনসেপ্টের ক্ষেত্রে এটি খুব জরুরি যে তাপ হলো এক প্রকার শক্তি। এটি নিচে আন্ডারলাইন করে রাখবে যে তাপ এক প্রকার শক্তি। তাহলে দ্য ফার্স্ট কোশ্চেন, দ্য ডেফিনেশন অফ দ্য হিট হয়ে গেল। আমরা সেকেন্ড কোশ্চেনে আসছি। সাধারণত সেকেন্ড কোশ্চেন এই ধরনের এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রে, এমসিকিউ টাইপ টেস্টের ক্ষেত্রে আমরা ডিটেলে পড়বো না, আগেই বলেছি। যে ধরনের প্রশ্ন পড়ে আমরা সেই ধরনের প্রশ্নের উপরই চ্যাপ্টারটাকে প্র্যাকটিসে রাখবো। তো সেকেন্ড প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে যে যখনই কোনো তুমি রাশি পড়বে, ঠিক আছে, সেই রাশিটি স্কেলার রাশি না ভেক্টর রাশি সেটা পড়তে হবে। ঠিক আছে, তো পরের প্রশ্ন হবে যে তাপ কি রাশি? তাপ কি রাশি? হ্যাঁ, তাপ কি রাশি? প্রত্যেকটি রাশি আমরা, অর্থাৎ কি রাশি বলতে মূলত স্কেলার রাশি না ভেক্টর রাশি, এই প্রশ্নটাই আসে। ঠিক আছে, তো তাপ হলো মূলত, আমি বলি দেখো, যেহেতু তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আমি আগেই বলেছি, এবং আমি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আই হোপ সো। তো তাপ হচ্ছে এক ধরনের শক্তি, আমি এটাকে আন্ডারলাইনও করতে বলেছি কারণ এই কনসেপ্টটা আমার বিভিন্ন জায়গায় লাগবে। তো যেহেতু তাপ হচ্ছে এক ধরনের শক্তি, সুতরাং
শক্তি কি রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি, শক্তি হচ্ছে স্কেলার রাশি, শক্তি বা কার্য হচ্ছে স্কেলার রাশি। তো যেহেতু শক্তি স্কেলার রাশি, সুতরাং তাপ হলো এক ধরনের শক্তি, সুতরাং তাপ শক্তিও হবে স্কেলার রাশি। ফাইন, সো দ্য আনসার উইল বি দ্য স্কেলার। তাপ হলো এক ধরনের স্কেলার রাশি। কেন? কারণ তাপ হলো এক ধরনের শক্তি, আর যেহেতু শক্তি এক ধরনের স্কেলার রাশি, তাই তাপও স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যে কোনো শক্তিই কিন্তু স্কেলার রাশি, পৃথিবীর যে কোনো শক্তিই কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ, তো যেহেতু শক্তি স্কেলার রাশি, সুতরাং তাপও এক ধরনের শক্তি, সুতরাং তাপ হলো স্কেলার রাশি। আচ্ছা, কেউ কিছু বলবে? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা বলতে পারো। নেক্সট হচ্ছে, তাহলে যখন আমরা রাশি পড়বো, তাহলে যখন আমরা কোনো কোয়ান্টিটি পড়ছি অর্থাৎ রাশি পড়ছি, ঠিক আছে, তাপ তো এক ধরনের রাশি, সেই রাশি পড়ার সঙ্গে সঙ্গে আমাকে কি কি পার্ট পড়তে হচ্ছে না। প্রথম পার্ট আমি পড়লাম সংজ্ঞা। 2 নম্বর পার্টে আমি কি পড়লাম? 2 নম্বর পার্টে আমি পড়লাম যে সেটি স্কেলার না ভেক্টর। স্কেলার আর ভেক্টর। 3 নম্বর পার্টে অবশ্যই আমাকে যেটি পড়তে হয় সেটি হচ্ছে তার মাত্রা, যেটি আমরা আগের দিন শিখেছি। আর 4 নম্বর পার্টে যেটি পড়তে হয় তার একক। তাহলে কোন একটি রাশি যখন আমরা পড়বো তখন এই কটা জিনিসকে আমাকে পড়তে হবে। সংজ্ঞা, সেটি স্কেলার রাশি না ভেক্টর রাশি, তার মাত্রা, তার একক। ফাইন, তাহলে আমাদের এখন আর দুটো জিনিস পড়ে রইল, একটা হচ্ছে মাত্রা, একটা হচ্ছে একক। তাহলে তোমাকে প্রশ্ন দেবে যে তাপের মাত্রা কি পরীক্ষাতে, সেখানে 4টে অপশন দিয়ে দিল, তোমাকে একটা অপশনকে সিলেক্ট করে লিখতে হবে, বা তাপের একক কি, সেক্ষেত্রেও তোমাকে 4টে প্রশ্ন দিয়ে দেবে, অপশন দিয়ে দেবে, তোমাকে একটি সিলেক্ট করে লিখতে হবে। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি যে তাপের মাত্রা কি। পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে যে তাপের মাত্রা কি। মাত্রা মানে ডাইমেনশন। আচ্ছা দেখো, তাপ হলো এক ধরনের শক্তি, ঠিক আছে, তাপ হলো এক ধরনের শক্তি। তাহলে শক্তির যেটা ডাইমেনশন হবে সেটাই তাপের ডাইমেনশন। ফাইন, এখন শক্তির ডাইমেনশন কি না, শক্তি কি? শক্তি হলো কার্য করার সামর্থ্য, অর্থাৎ আমার ভেতরে যেটি শক্তি হিসাবে সঞ্চিত থাকে সেটি বাইরে কার্য আকারে বহিঃপ্রকাশ ঘটে। তার মানে শক্তি এবং কার্য দুটো একই জিনিস। আমার ভেতরে শক্তি হিসাবে সঞ্চিত রইল, আমি যখন তাকে বাইরে বহিঃপ্রকাশ করছি, শক্তিকে যদি আমি বাইরে প্রকাশ করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে কিছু কাজের দ্বারা প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে শক্তি হলো আমার ভেতরের যে শক্তি, সেটি হলো বাইরে প্রকাশ করতে গেলে আমাকে কিছু কার্য ঘটাতে হবে, কিছু কার্য সম্পাদন করতে হবে। তাহলে শক্তি এবং কার্য দুটো হলো একই কোয়ান্টিটি। যখন আমার ভেতরের সঞ্চিত অবস্থায় রয়েছে তখন সেটি শক্তি, যখন আমি তাকে বাইরে প্রকাশ করছি সেটি কার্য। কারণ শক্তিকে বাইরে প্রকাশ করতে গেলে তো কিছু কার্য সম্পাদন করেই প্রকাশ করতে হবে, কিছু কাজ করেই প্রকাশ করতে হবে। তাহলে আমি বলতে পারছি যে শক্তি এবং কার্য একই কোয়ান্টিটি। তাহলে যেহেতু শক্তি এবং কার্য একই কোয়ান্টিটি, তাহলে কার্যের যেটা ডাইমেনশন হবে, কার্যের যেটা ইউনিট হবে, শক্তিরও সেটা ডাইমেনশন হবে, শক্তিরও সেটা ইউনিট হবে। বোঝা গেছে? তাহলে কার্যের ডাইমেনশন কি ছিল আমি বার করি। কার্য, আচ্ছা ফর্মুলাটা কারো মনে আছে কার্যের? কেউ বলতে পারবে যে কার্যের ফর্মুলাটা কি ছিল? হ্যাঁ, কার্যের, হ্যাঁ একদম কার্যের ফর্মুলাটা ছিল বল ডট গণিত সরণ। আচ্ছা, বলের ডাইমেনশন মনে আছে? এম, আচ্ছা ভেরি গুড, mLg টু দি পাওয়ার -2 ইন্টু সরণ, সরণের ডাইমেনশন এল। ঠিক আছে, এখন দেখো এম, এই এলটা আর এই এলটা গুণ করলে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো আমার কার্যের ডাইমেনশন, এটা হলো আমার
কার্যের ডাইমেনশন m(L²T⁻²)। এখন কার্য আর শক্তি তো একই কোয়ান্টিটি, আমি বলেছি একই রাশি, তাহলে এটা যদি কার্যের আমার ডাইমেনশন হয় তাহলে শক্তিরও ডাইমেনশন এটাই হবে। ওকে, ঠিক আছে। এখন আমি কার ডাইমেনশন বার করছি? তাপ। তাহলে তাপও এক ধরনের শক্তি, তাপও এক ধরনের শক্তি, তাহলে যে তাপের ডাইমেনশনও এটা, তাপের ডাইমেনশনও এটাই হবে। তাপ শক্তির ডাইমেনশন আমি এখানে বার করছি। তাহলে তাপের ডাইমেনশন কি? যেহেতু তাপ এক ধরনের শক্তি, সুতরাং শক্তির ডাইমেনশন হচ্ছে কার্যের সঙ্গে সমান, সুতরাং এই ডাইমেনশনটাই হবে আমার তাপের ডাইমেনশন। ফাইন। নেক্সট প্রশ্ন হবে যে তাপের একক, তাপের একক। ফাইন। তো তাপের একক, একক আমরা কটি পদ্ধতিতে নির্ণয় শিখেছি? একটি হচ্ছে এসআই আর একটি হচ্ছে সিজিএস। ফাইন। তো আমরা এফপিএসটাও শিখেছি, কিন্তু এফপিএসটা আমরা মূলত রাখবো না, কারণ এফপিএস থেকে আমাদের প্রশ্ন পড়ে না। তাহলে দুটি পদ্ধতি, একটা এসআই একটা সিজিএস। আচ্ছা, তাপ তো এক প্রকার শক্তি, তাহলে শক্তির এসআই একক কি ছিল? আবার শক্তি মানেই কার্য, তাহলে শক্তি বা কার্যের এসআই একক কি ছিল? কারো মনে আছে? আমরা একক চ্যাপ্টারে পড়ে এসেছিলাম শক্তি বা কার্যের এসআই একক জুল। ভেরি গুড। তাহলে শক্তির এসআই একক যদি জুল হয় বা কার্যের এসআই একক যদি জুল হয়, কার্য আর শক্তি একই কোয়ান্টিটি, তাহলে দুজনের এসআই একক যদি জুল হয়, তাহলে তাপও তো এক ধরনের শক্তি, তাপও তো এক ধরনের শক্তি নাকি? তাহলে তাপের এসআই একক কি হবে? জুল। ফাইন। আর সিজিএস একক শক্তির ক্ষেত্রে কি ছিল? বলো। না, তুমি ভুল বলছো। ঠিক আছে, একটু শোনো মন দিয়ে, তাহলে সবকিছু ক্লিয়ার হবে। তাপের এসআই একক কেলভিন নয়। দেখো, তোমার ভুলটা এই জায়গাতেই হচ্ছে, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো। তাপ এক ধরনের শক্তি, তো আমি যেটা বলার চেষ্টা করছি যে তাপ হলো এক ধরনের শক্তি। তাহলে তাপ যদি এক ধরনের শক্তি হয়, শক্তির এসআই একক, শক্তি কার্য এরা একই কোয়ান্টিটি, তাহলে এই শক্তি বা কার্যের এসআই একক কি ছিল? আমি একক মাত্রা এই চ্যাপ্টারে পড়িয়েছিলাম। বলো যে শক্তি বা কার্যের এসআই একক কি ছিল? খুলে দেখো, জুল ছিল। তাহলে শক্তির এসআই একক যদি জুল হয়, তাপও এক ধরনের শক্তি, তাহলে তাপেরও এসআই একক জুল হবে। ফাইন, বুঝতে পেরেছো তো? এবার আসছে সিজিএস একক। সিজিএস এককের শক্তির সিজিএস একক কি ছিল? আর। হ্যাঁ, কিন্তু একদম ঠিক, আর ঠিকই বলেছো তোমরা, কিন্তু তাপের সিজিএস একক আর্গ হয় না, তাপের সিজিএস একক হয় ক্যালোরি। ফাইন, তাপের সিজিএস একক হয় ক্যালোরি। ওকে, তাপের ক্ষেত্রে কিন্তু সিজিএস একক আর্গ হয় না, সিজিএস একক হয় ক্যালোরি। এটা একটু মনে রাখতে হবে। আর এখান থেকে যে প্রশ্নটি পড়ে সেটা হচ্ছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ক্যালোরি আর জুলের মধ্যে যে সম্পর্ক সেটি তোমাকে মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। নোট করে নেবে। তোমায় প্রশ্ন পড়তে পারে যে 1 ক্যালোরি সমান কত জুল, তো 4টে অপশন দিয়ে দেবে। তো সেখান থেকে তোমাকে যেটা সিলেক্ট করতে হবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ফাইন, এই ইনফরমেশনটা তোমরা মাথায় রাখবে। তো এটা গেল তাপ। এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে যে তাপমাত্রা কাকে বলে। তাহলে তাপ গেল এক ধরনের শক্তি। তাহলে আমি পুরোপুরি তাপের যে কনসেপ্টটা আলোচনা করলাম সেটা শক্তির ওপর নির্ভর করে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে তাপ যেহেতু এক ধরনের শক্তি, সুতরাং শক্তির কনসেপ্টটা থেকে আমরা পুরোপুরি তাপের কনসেপ্টটা আলোচনা করলাম। এবার আসছি তাপমাত্রা। তাপমাত্রা মিন্স টেম্পারেচার। ফাইন, তাপ এবং তাপমাত্রা কিন্তু আলাদা। হ্যাঁ, তাপমাত্রা হলো একটি আলাদা রাশি, তাপ একটি আলাদা রাশি, একটু আগে পড়লাম। হ্যাঁ, তাপ রাশিটি মূলত কার সাথে সিমিলার না শক্তির সঙ্গে সিমিলার, কারণ তাপ হলো এক ধরনের শক্তি, ওই জন্য আমরা কথাতে বলি তাপ শক্তি। কিন্তু তাপমাত্রা ব্যাপারটা আলাদা। তাপমাত্রা মনে হলে কোনো একটি বস্তুতে আমি যখন তাপ প্রয়োগ করি,
বস্তুটি গরম হয়। এই যে কতটা গরম হলো এটাকেই বলি তাপমাত্রা। বা কোনো একটি বস্তু থেকে আমি যখন তাপ সরিয়ে নিই তখন বস্তুটি শীতল হয়। তাহলে বস্তুটি কতটা পরিমাণ শীতল হলো এটাই হলো তাপমাত্রা। ফাইন। তাহলে তাপ হলো এক ধরনের শক্তি যেটা আমি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তু উত্তপ্ত হচ্ছে, সেটা হচ্ছে তাপ। কিন্তু তাপমাত্রা কি? তাপমাত্রা হলো আমি যখন কোনো একটি বস্তুকে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে সে কি পরিমাণ উত্তপ্ত হলো, কি পরিমাণ গরম হলো, সেটা হচ্ছে তাপমাত্রা। বা একটা বস্তুকে যখন আমি ঠান্ডা করলাম তখন সে কি পরিমাণ ঠান্ডা হলো সেটা হচ্ছে তাপমাত্রা। ফাইন। তাহলে আমাকে যেটা পড়তে হবে যে দ্য ফার্স্ট পার্ট হচ্ছে তার ডেফিনেশন বা কনসেপ্ট। ডেফিনেশন বা কনসেপ্ট। ফাইন। তো আমাকে প্রথম পার্ট যেটা পড়তে হচ্ছে যে তার ডেফিনেশন বা কনসেপ্ট। তাহলে ডেফিনেশন বা কনসেপ্টটা ক্লিয়ার করলে আমি কিন্তু বাকি পার্টগুলোতে এগিয়ে যেতে পারবো। তাহলে ডেফিনেশনটা কি দেওয়া হলো না, ডেফিনেশনটা দেওয়া হলো যে তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা, অর্থাৎ বস্তুটি কতটি উত্তপ্ত বা বস্তুটা কতটা শীতল সেটা পরিমাপ করা। তাহলে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থাটা। বস্তুটি কতটা পরিমাণ গরম বা উত্তপ্ত বা কত পরিমাণ সে শীতল বা ঠান্ডা, সেই অবস্থাটাকে বলা হচ্ছে তাপমাত্রা। ফাইন। তাহলে তাপমাত্রা থেকে এখান থেকে আমার কি কি প্রশ্ন আসবে না, তাপমাত্রা থেকে আমাকে এখানে যে প্রশ্ন আসবে, দুই প্রশ্ন আসবে যে তাপমাত্রা কি রাশি। হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে, যদি তাপ একটি স্কেলার রাশি হয় তাহলে তাপমাত্রাও একটি অবশ্যই স্কেলার রাশি। ফাইন। তাপমাত্রাও একটি স্কেলার রাশি। আর কি না, তাপমাত্রার একক, আমি ইউনিটটা একটু বার করে নিই। ইউনিটটা খুব ইম্পর্টেন্ট তাপমাত্রার ক্ষেত্রে, পরীক্ষায় বিশেষ করে এমসিকিউ পরীক্ষাগুলোর ক্ষেত্রে। না, ইউনিটটা হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে কেলভিন। ফাইন। একটু আগে যে কেলভিন বলছিলে তাপের একক, তাপের একক কেলভিন নয়, তাপমাত্রার একক কেলভিন। আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, দেখবে যখন আমি একক এবং মাত্রা চ্যাপ্টারটি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা একটি কি রাশি, মৌলিক রাশি না লব্ধ রাশি বলেছিলাম? মৌলিক রাশি বলেছিলাম। ঠিক। তাহলে যেহেতু আমরা মৌলিক রাশি বলেছিলাম, তাহলে সেখানে আমরা লিখেছিলাম যে তাপমাত্রা এসআই একক কেলভিন। ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু গুলিয়ে ফেলো না, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, তাপের এসআই একক জুল। ওকে। আর কি না, তাপমাত্রা সিজিএস একক। সিজিএস এককটা কি না, হ্যাঁ ভেরি গুড, ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তাহলে তাপ এবং তাপমাত্রা থেকে মূলত আমাকে এই কটি প্রশ্ন পড়তে হবে, যে তাপের ক্ষেত্রে তোমাদেরকে যেগুলি বললাম যে তাপের তার কনসেপ্ট বা ডেফিনেশন, তারপরে সেখান থেকে আমাকে পড়তে হচ্ছে সেটি কি রাশি, স্কেলার না ভেক্টর। ঠিক আছে। সেখান থেকে আমাকে পড়তে হচ্ছে যে তার ইউনিট, তার ডাইমেনশন। তাপমাত্রার ক্ষেত্রেও আমরা ঠিক সেভাবেই পড়লাম। হ্যাঁ, ইউনিট এবং ডাইমেনশন গুলো পড়তেই হবে যে কোনো রাশির ক্ষেত্রে, কারণ ইউনিট এবং ডাইমেনশন কিন্তু তোমাকে পরীক্ষাতে বার করতে দেবে। সুতরাং কোনো একটি রাশি যখন আমরা পড়তে শুরু করব তখন তার ইউনিট বা ডাইমেনশনটা কিন্তু আমরা অবশ্যই পড়বো। ফাইন। নেক্সট আসছি যে আচ্ছা তাপমাত্রা। এখন ব্যাপার হচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? তাপমাত্রা কিসের সাহায্যে পরিমাপ করা হয় জানো নিশ্চয়ই তোমরা? কিসের সাহায্যে? থার্মোমিটার। হ্যাঁ, থার্মোমিটার। তো তাপমাত্রা মূলত থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। ওকে। তাহলে এটা তোমরা একটু মাথায় রাখবে। আর মূলত আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সচরাচর সেটা হলো ডাক্তারি থার্মোমিটার। ওকে। মানে খুব ক্লিয়ারলি উত্তরটা বলতে গেলে হচ্ছে ডাক্তারি থার্মোমিটার। ওকে। সুতরাং তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রটি হচ্ছে কিন্তু ডাক্তারি থার্মোমিটার। থার্মোমিটার বিভিন্ন টাইপের হয়, তো এখান থেকে একটি শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে যে তাপমাত্রা কিসের সাহায্যে পরিমাপ করা হয় না, তাপমাত্রা পরিমাপ করা হয় ডাক্তারি থার্মোমিটার সাহায্যে। এখান থেকে আরেকটি প্রশ্ন পড়তে পারে, সেটি হচ্ছে যে থার্মোমিটারের ভেতরে যে তরল পদার্থটি ব্যবহার করা থাকে সেটি কি? ঠিক আছে না, হ্যাঁ বলো।
পারদ, মার্কারি বা পারদ, অবশ্যই পারদ মূলত হচ্ছে পারদ, আমরা বাংলায় বলি যেটাকে আমরা বলি মার্কারি। ফাইন, মার্কারি হচ্ছে তারকে ইংরেজিতে বলি এবং তার একটি ল্যাটিন নেম আছে। হ্যাঁ, বাংলায় বলি পারদ, ইংরেজিতে বলি মার্কারি এবং তার একটি ল্যাটিন নেম আছে। ল্যাটিন নেমটার নাম হচ্ছে হাইড্রোগাইরাম। হাইড্রোগাইরাম, হাইড্রোগাইরাম, ঠিক আছে। এবং হাইড্রোগাইরামের এইচ আর এই জি থেকে আমরা মূলত পারদের চিহ্ন ব্যবহার করি এইচ জি। ওকে, তাহলে এই যে পারদ, এই পারদের চিহ্নটা কি? পারদের চিহ্নটা হচ্ছে এইচ জি, ঠিক আছে। এইচ জি কোথা থেকে আসছে না পারদ, পারদকে ইংরেজিতে অবশ্যই আমরা মার্কারি বলি এবং তার একটি ল্যাটিন নেম আছে, সেটি হচ্ছে হাইড্রোগাইরাম। তো হাইড্রোগাইরামের এইচ আর জি থেকে আসছে এইচ জি। ফাইন, তাহলে পারদের চিহ্ন কিন্তু হচ্ছে এইচ জি। এটি একটি প্রশ্ন তোমরা পাবে। আর এখান থেকে একটু লিখে নেবে, চিহ্নটাও লিখে নেবে এইচ জি, ঠিক আছে। পারদ বা মার্কারি তার চিহ্ন হচ্ছে এইচ জি। এইচ জিটা কোথা থেকে আসছে? হাইড্রোগাইরাম, এটি একটি ল্যাটিন নেম। হ্যাঁ, আর এখান থেকে তোমাকে মূলত যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে যে পারদ কি ধাতু, মানে পারদ তো অবশ্যই তরল, কিন্তু এক্ষেত্রে তোমাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে পারদ হলো এক ধরনের তরল ধাতু, ঠিক আছে। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে হবে যে পারদ হলো এক ধরনের তরল ধাতু। ওকে, লিখে নেবে যে পারদ হলো এক ধরনের তরল ধাতু। এক্ষেত্রে কথার প্রসঙ্গে বলে রাখি যে তরল ধাতু হচ্ছে পারদ, আর তরল অধাতু কি জানো? তরল অধাতু হচ্ছে ব্রোমিন। হ্যাঁ, তরল ধাতু হচ্ছে পারদ আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। দুটো ইনফরমেশন লিখে নেবে। হ্যাঁ, যে তরল ধাতু, তরল ধাতুকে পারদ, যাকে আমরা এইচ জি বা মার্কারি বলি। আমি ব্র্যাকেটে চিহ্নটা লিখে রাখলাম, এইচ জি হাইড্রোগাইরাম থেকে এসেছে। আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ফাইন, ব্রোমিনের চিহ্ন হচ্ছে বিআর। বিআর, তাহলে তরল ধাতু হচ্ছে পারদ আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের চিহ্ন হচ্ছে বিআর। ওকে, তাহলে মূলত এই পর্যন্তই আমাদেরকে পড়তে হবে। দেখো, আমরা চ্যাপ্টারটাকে কিন্তু খুব ইনফরমেটিভ ওয়েতে পড়ছি, আমরা ডিটেলে ফিজিক্স পড়ছি না কিন্তু। কারণ আমি যে পরীক্ষাটা দেবো সেই পরীক্ষাতে মূলত আমাকে এমসিকিউ টাইপ কোশ্চেন পড়বে, কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আমাদের পড়ার ধরনটা একটু আলাদা হবে। তাই আমরা চ্যাপ্টারটা কিভাবে পড়ছি না একটু ইনফরমেটিভ ওয়েতে পড়ছি। আমরা অনেক রকম ইনফরমেশন পাচ্ছি পড়তে পড়তে। আমি কিন্তু ডিটেলে ফিজিক্সের কোনো থিওরি পড়ছি না, পড়াটা আমার দরকারও নেই। আমাকে যেটা পড়তে হবে যে ইনফরমেটিভ ওয়েতে পড়তে হবে। তো আমি ইনফরমেটিভ ওয়েতে পড়ছি, অনেকগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি, তোমরা কিন্তু ইনফরমেশনগুলো লিখে নেবে। ফাইন, আর দুটো ইনফরমেশন তোমাদের দিয়ে নিই, সেটা হচ্ছে যে থার্মোমিটার মূলত দুটি স্কেলে ব্যবহার করা হয়, ঠিক আছে। ডাক্তারি যে থার্মোমিটার দেখেছো সেই থার্মোমিটার মূলত দুটি স্কেলে ব্যবহার করা হয়, ঠিক আছে। মাথায় রাখবে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওকে, তো একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো ফারেনহাইট স্কেল। অর্থাৎ আমি যখন কোনো একটা জিনিসকে পরিমাপ করছি, তার পরিমাপ করার জন্য তো একটা স্কেল থাকবে। মনে করো তুমি, তোমার জ্যামিতি বক্সে একটি স্কেল আছে, সেন্টিমিটার স্কেল, সেখানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার করে দাগ দেওয়া আছে। তুমি সেই অনুযায়ী স্কেলটা বসিয়ে পরিমাপ করতে পারো। যখন আমরা বড় ফিতে দিয়ে পরিমাপ করি, ফিতেতে কিন্তু আর সেন্টিমিটারে পরিমাপ করা থাকে না, সেখানে ফুটে পরিমাপ করা থাকে। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, এগুলোকে বলে স্কেল। তাহলে ফিতের ক্ষেত্রে স্কেলটা হলো ফুটে, ঠিক আছে। ঠিক সিমিলারলি আমি যদি থার্মোমিটারের ক্ষেত্রে ব্যবহার করি, থার্মোমিটার যখন থার্মোমিটার তৈরি করা হয় দুটি স্কেলে তৈরি করা হয়, আইদার সেলসিয়াস স্কেলে তৈরি করা হয়, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর দুটো হচ্ছে ফারেনহাইট স্কেল। অর্থাৎ থার্মোমিটার যারা দেখেছো দেখবে যে থার্মোমিটারের গায়ে দাগ থাকে 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে আইদার সেলসিয়াস স্কেলে থাকতে পারে, অর্থাৎ আমি বলতে চাইছি এরকম করে দেখবে সেলসিয়াস স্কেলের গায়ে দাগ আছে, ঠিক আছে। আর একটা কি ফারেনহাইট স্কেলেও ঠিক সিমিলারলি থাকবে, হয়তো দেখবে 32 ডিগ্রি ফারেনহাইট,
33 ডিগ্রি ফারেনহাইট, 34 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, তো দুটি স্কেল মূলত ব্যবহার করা হয়, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল। এখন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি হয় না, একটু মাথায় রাখবে, সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘর থাকে। আর ফারেনহাইট স্কেলে মাথায় রাখবে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ঘর থাকে। এটা একটু মাথায় রাখবে। সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘর থাকে, আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ঘর থাকে। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট ভ্যালু হচ্ছে, সরি 1 না, এটাকে 0 করবে। হ্যাঁ সরি, এটা আমি ভুল বলেছি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 32 ডিগ্রি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 212 ডিগ্রি। ওকে, এই ইনফরমেশনটা তোমরা মাথায় রাখবে। দুটি স্কেল, একটা সেলসিয়াস আর ফারেনহাইট। সেলসিয়াসের ক্ষেত্রে আমার ঘর থাকে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত, আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমার ঘর থাকে 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। সেলসিয়াস স্কেলে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি লোয়েস্ট পয়েন্ট, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। বাংলায় একে বলে লোয়েস্ট পয়েন্ট, যেটা মিনিমাম যেটা ভ্যালু, বাংলায় তাকে বলে নিম্ন স্থিরাঙ্ক, লোয়েস্টটাকে নিম্ন, আর যেটা হাইয়েস্ট ভ্যালু তাকে বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে যদি তোমাকে প্রশ্ন দেয় যে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক মানে লোয়েস্ট পয়েন্ট ফারেনহাইটে 32 ডিগ্রি। ফারেনহাইটে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতগুলো ইনফরমেশন শেয়ার করলাম। আমি আবার বলছি, আমরা ইনফরমেটিভ ওয়েতে চ্যাপ্টারটা পড়ছি, ইনফরমেশন গুলো মূলত আমাদের দরকার। হ্যাঁ, তো আমরা ডিটেলে ফিজিক্সটা পড়বো না, শুধুমাত্র ইনফরমেটিভ ওয়েতে চ্যাপ্টারটাকে আমরা শেষ করবো। আমরা যতটা পারবো ইনফরমেশন চ্যাপ্টার থেকে কালেক্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমাদের কারো কিছু কোয়ারি আছে আজকের ক্লাস নিয়ে? ওকে ফাইন, তাহলে আমরা এখানেই শেষ করছি। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।